যতটুকু পারি শেষ করব, এরপর বাকিটা দেখা যাবে। ওয়াসি, আর ইউ ইন? Yes, madam. ওকে, ঠিক আছে। সো এরপর ওকে, সো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে কি পড়ছিলাম, কারো কি মনে আছে? মানে উইচ চ্যাপ্টার উই ইন, কার কিছু মনে আছে কিনা বলেন। ম্যাম Miss কোরিলেশন। correlation analysis. কোরিলেশন নিয়ে পড়ছিলাম, ভেরি গুড। সো কোরিলেশনের ওই চ্যাপ্টারটাই আমরা আজকে আরেকটু দেখি। সেকেন্ড, আমি স্ক্যাটার ডায়াগ্রাম পর্যন্ত আপনাদের পড়িয়েছি, তাই না? বলেন তো কতটুকু পড়িয়েছি? সবাইকে ভুলে গিয়েছেন নাকি এখন অনলাইন ম্যাম ক্লাস স্ক্যাটার ডায়াগ্রাম থাকবেন ঠিক একটুখানি করেছেন? দেখিয়েছিলেন। স্ক্যাটার ডায়াগ্রাম পর্যন্ত দেখিয়েছি, বাকিরা ভুলে গেছেন নাকি? আর অনলাইন ক্লাসে কিরকম, তাহলে আপনাদের আমার ডাকতে ডাকতেই সময় চলে যাবে। স্ট্রেংথ মেজার করা, ডিরেকশন মেজার করা, এগুলো বলেছিলেন। Yep. তো সেক্ষেত্রে আমরা আসলে এই জিনিসগুলো দেখিয়েছিলামই এই ধরনের গ্রাফগুলো দিয়ে, দ্যাট ইজ স্ক্যাটার ডায়াগ্রাম মেথড পর্যন্ত আমরা দেখেছি, ইফ আই এম নট রং। সো আফটার দ্যাট আমরা তিনটা মেথডের কথা বলছিলাম, কি কি বলেছিলাম কেউ একটু মনে করেন তো? থ্রি মেথডস অফ স্টাডিং কোরিলেশন। ম্যাম সরি, ম্যাম ওই যে পিওর চান্স ওইটা ম্যাম, মিউচুয়ালি ইনফ্লুয়েন্সিং ইচ আদার। না, পিওর চান্স এগুলো ছিল হচ্ছে আপনার কোরিলেশন এন্ড কজেশন। তার মানে কজেশন না থাকতে পারে কিন্তু কোরিলেশন থাকবে, এরকম তিনটা কেস পড়েছিলাম আমরা। একটাতে ছিল পিওর চান্স, আরেকটা ছিল হচ্ছে দুইটা ভ্যারিয়েবলের মানে দুইজনই দুইজনকে প্রভাবিত করছে, আরেকটা ছিল হচ্ছে দুইটা ভ্যারিয়েবল ঠিক আছে একই সাথে কোরিলেটেড বাট বাইরের কোনো একটা ফ্যাক্ট ওদেরকে প্রভাবিত করছে, এরকম পড়েছিলাম। এই তিনটা কেস ছিল হচ্ছে the cases where there is a correlation but there is no causation। এটার এক্সাম্পল হিসেবে এই তিনটা পড়েছিলাম, বাট এই কোরিলেশন স্টাডি করার জন্য তিনটা মেথড মেনশন করেছিলাম। ম্যাম একটা মেথড কার্ল পিয়ারসন্স ছিল। রাইট রাইট, দ্যাটস রাইট। তো ব্যাপার হচ্ছে কার্ল পিয়ারসনটাই মোস্টলি আমরা আজকে পড়বো, কারণ কার্ল পিয়ারসন্স এর যে কোরিলেশন ফর্মুলা বা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন যেটা আছে, দ্যাটস দ্য মোস্ট ইউজড ডিভাইস ফর মেজারিং কোরিলেশন, ঠিক আছে? তো আমাদের কার্ল পিয়ারসন একটা জাস্ট আমরা আসলে এই 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 কার্ল পিয়ারসনেও খুব টেকনিক্যাল কিছু নাই, জাস্ট এই ফর্মুলা মুখস্থ করেন, তারপরে হচ্ছে পরীক্ষার হলে চলে আসে। সো একটু দেখতে পাচ্ছেন কি, আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? Yes, miss. ইয়েস ম্যাম। Okay, so this is the basic formula for measuring the Yes, ma'am. Carl Pearson's coefficient of correlation. So আমার মনে হয় না যে এখানে কোনো জিনিস কোনো ভ্যারিয়েবল বোঝা বুঝতে আপনাদের অসুবিধা হওয়ার কথা, ঠিক আছে? সো এরপরে মুভ অন করব so that we can look at more practices. ওকে, সো বিষয়টা যেটা সেটা হলো যে এই একই ফর্মুলাকে আমরা চাইলে এন দিয়েও আবার করতে পারি, যেটা হচ্ছে আপনাদের ইচ্ছে হলে দেখবেন, ইচ্ছে না হলে দেখবেন না। আর আমার কথা হচ্ছে এত কমপ্লিকেট করার দরকার নাই। সো আচ্ছা, একটু মনে করেন তো যে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের এটা দিয়ে যখন আমরা ক্যালকুলেট করব, ভ্যালু রেঞ্জ কত থেকে কত হবে মনে আছে আপনাদের? ম্যাম -1 1 হবে। -1 থেকে +1। আচ্ছা, r equals 0 পেলে কি হয় বলেন তো? If r equals 0, what does it mean? This may be center. r equals 0 means center. বাকিদের কি মনে হয় r equals 0 means what? Miss neutral. নিউট্রাল। নিউট্রাল মানে কি?
ম্যাম One থাকলে তো কোরিলেশন হইতো। এক্সিস্ট করে না। এক্স্যাক্টলি, বেসিক্যালি আর ইকুয়াল জিরো মিনস কোনো কোরিলেশন এক্সিস্ট করে না। এই যে এই গ্রাফটা একটু খেয়াল করেন, এখানে যখন আমাদের পয়েন্ট গুলো দেখেন এক একটা এক এক দিকে পুরো জায়গা জুড়ে ছড়ানো, এখানে যদি আমি এখন একটা লাইন আঁকতে যাই, না আমি এবার এদিকে আঁকতে পারবো, না আমি এদিকে আঁকতে পারবো, না আমি কার্ভ করে আঁকতে পারবো, কোনোভাবেই পারবো না, রাইট? সো তার মানে এই যে এতগুলো ভ্যালিউজ বা ভ্যারিয়েবলস, এগুলোর মধ্যে there is no correlation. So that is no correlation means r equals 0. ঠিক আছে? আর বাকি রেঞ্জ গুলো তো আশা করি আপনাদের মনে আছে যে +1 মানে কি, -1 মানে কি, বা +1 এর একটু কম বা -1 এর একটু অনেক কম, সেরকম হলে কোনটা কি বোঝায় সেটা আমি লাস্ট ক্লাসে ডিসকাস করেছি, সো আই উইল নট মেনশন দেম এগেইন। আচ্ছা, সো তারপর যেটা আসবে সেটা হলো যে ধরেন আপনি ওই যে উপরে যে একটা ফর্মুলা দেখালাম r equals x minus x bar, তো আপনার ধরেন x বার যেটা এখানে যে x বার আছে, এই x বারটা একটা ফ্র্যাকশন আসলো, ফর এক্সাম্পল এটা আসলে হচ্ছে 12.29, ওকে? এরপরে ধরেন y যেটা, হয়তো y আসলে ধরেন 65.67। তো এরকম যখন আসবে তখন যেটা হবে সেটা হলো আপনার x মাইনাস এক্স বার, y মাইনাস ওয়াই বার, এটা প্রতিবার ক্যালকুলেট করাটা একটু টাফ হয়ে যাবে, রাইট? সেটা আমরা আগেও দেখেছি, আমরা অন্যান্য যেগুলো কেসে ক্যালকুলেট করেছি। তো সেক্ষেত্রে ইউ হ্যাভ অ্যানাদার অপশন। অপশনটা কি? সেটা হলো, ওরে আল্লাহ, বই সহ উল্টায় গেছে। ওকে, সো আপনারা যেটা বলছিলাম সেটা হলো যদি খুব দশমিক চলে আসে, এই যে এখানে লেখা আছে দেখেন 20.167, 29.23, এরকম একটা ধরেন এক্স বার বা ওয়াই বার পেলেন, তো সেক্ষেত্রে এটা ক্যালকুলেট করাটা বেশি টাফ হয়ে যেতে পারে। তো সেটা অ্যাভয়েড করার জন্য আপনাদের হাতে এই ফর্মুলাটা থাকতে পারে। সেটা হলো এই ফর্মুলাটাতে আসলে কোনটা কি মিন করছে, এখানে দেখতে পাচ্ছেন যে একটা dx dy এরকম লিখে রেখেছে। সো এই dx মিনস x মাইনাস a, আর a জিনিসটা কি এখানে? এটা হলো অ্যাজিউমড মিন। অ্যাজিউমড মিন কি জিনিস আপনাদের কি মনে আছে? একটা আরবিট্রারি পয়েন্ট, এর আগে আরবিট্রারি পয়েন্ট করেছিলাম, মনে আছে আপনাদের এই জিনিসটা কি? ইয়েস মিস, যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট নিয়ে মিন বের। এক্স্যাক্টলি, যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট নিয়ে সেখান থেকে আমরা প্রতিটা পয়েন্টের ডিস্টেন্সটা মেজার করেছিলাম, তাই না? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ধরেন আপনার মিনটা পেলেন যে ওই যে লেটস সে এই যে 29.23, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি ওই দশমিকে না গিয়ে নিজের মতো একটা অ্যাজিউমড মিন ধরে নিতে পারেন। ধরেন আপনি ধরলেন সেটাকে 29, বোঝা গেছে? আপনি ধরলেন সেটাকে 30। তো এরকম যখন ধরবেন, এরকম ধরে আপনি বাকি ক্যালকুলেশনটা করতে পারেন। তখন সেক্ষেত্রে আপনাকে একটু কমপ্লিকেটেড আবার ফর্মুলা মনে রাখতে হবে। সো দ্য রেস্ট ইজ ইয়োর চয়েস, যে আপনি কি এই কঠিন ফর্মুলা মনে রেখে, অনেস্টলি ফর্মুলাটা কঠিন না, করতে গেলে সহজ, কিন্তু মনে রাখাটা একটু টাফ হতে পারে, এই আর কি। তো বিষয়টা যেটা সেটা হলো আপনার ইচ্ছা যে আপনি এই প্যাচালো ফর্মুলা মনে রেখে তারপরে এক্স মাইনাস এ দিয়ে করবেন, নাকি একটু দশমিক দশমিক আসলেও আপনি ওই যে একদম ইনিশিয়াল ফর্মুলাটা দিয়ে করবেন। আমার কথা কি আমি বোঝাতে পারছি সবাইকে? ইয়েস মিস। মনে হয় পারছি না, বাকিটা চুপচাপ। বুঝিনি, আবার বলেন। কোনটা কোনটা কিভাবে কাজ করে আরেকবার বলেন। আচ্ছা আচ্ছা, তাহলে চলেন এক্সাম্পল দেখাই। এখানে উপরেরটার এক্সাম্পল হচ্ছে যেমন ধরেন ওই যে আমরা প্রথম যে ফর্মুলাটা দেখেছি এক্স মাইনাস এক্স বার, ঠিক আছে? এক্স মাইনাস এক্স বার সামেশন এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার, এরকম ছিল ফর্মুলাটা।
সো সেটাকে যদি আমরা করি, দেখেন প্রথমে আমাকে দুইটা ভ্যারিয়েবল দিয়ে দিয়েছে, সেলস অ্যান্ড এক্সপেন্সেস। আমাকে বলেছে ফাইন্ড আউট whether there is any correlation between sales and expenses। ঠিক আছে, তাহলে এখন আমি ধরেন ভ্যালুস গুলো বসিয়ে নিলাম এখানে। ওকে, তারপর যেটা করছি সেটা হলো এক্স মাইনাস এক্স বার করলাম। এক্স বার কিভাবে বের করেছি সেটা আশা করি মনে আছে। এই যে সামেশন অফ এক্স ডিভাইডেড বাই, বলেন তো ডিভাইডেড বাই হোয়াট? এন, এক্স্যাক্টলি। তো সেটা আমরা বের করলাম যখন, তারপরে এই যে এখানেই লেখা আছে 58 আমরা এক্স বার পেয়েছি। তাহলে আমরা প্রতিটা এক্স থেকে এক্স বার মাইনাস করে এই ভ্যালুগুলো পেলাম। অ্যান্ড ইট মেক্স সেন্স যে সামেশন অফ এই যে এক্স মাইনাস এক্স বার শুড বি 0, রাইট? কারণ আমরা এইগুলো সবগুলোর একটা অ্যাভারেজ বের করেছি, তো সবগুলোর ডিস্টেন্স মিলে তো আলটিমেটলি ডিস্টেন্স গুলো অ্যাভারেজ করলে 0ই হবে, কারণ কোনো কোনোটা আসলে পেছনে আছে, কোনো কোনোটা সামনে আছে। সো পুরো ডিস্টেন্সটা মাঝামাঝি হলো আমার অ্যাভারেজ। তো তার মানে আমি যখন এগুলোকে প্লাস করব সেটা 0 হওয়াটা স্বাভাবিক। আচ্ছা, যাই হোক, তারপর যেটা আসছে সেটা হলো আমরা এক্স স্কোয়ার করলাম, তার মানে এক্স মাইনাস এক্স বার, এটাকে স্কোয়ার করলাম। ওকে, এখন দেখেন আমরা সব আবার পজিটিভ ভ্যালু পেয়েছি। তারপরে সামেশন এক্স স্কোয়ার বের করলাম। এখন ওয়াই এর জন্য সেম কাজগুলো করলাম, সেটা হলো প্রথমে ওয়াই বার বের করলাম, ওয়াই মাইনাস ওয়াই বার করলাম, ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার করলাম। তারপরে যেটা করেছি সেটা হলো এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার, তার মানে এই যে -8 ইন্টু -3, -8 ইন্টু -1, এই জিনিসগুলো করে আমরা এখানে মাল্টিপ্লাই করে বসিয়ে দিচ্ছি। সো আমাদের ফর্মুলাটায় বসানোর জন্য যা যা জিনিস লাগবে সব আমার এখানে ক্যালকুলেট করা হয়ে গেছে। সো এরপরে জাস্ট আমি ফর্মুলায় বসাবো। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, ম্যাম এই ফর্মুলাটা কোথা থেকে আসলো? দিস ফর্মুলা ইজ জাস্ট দ্য সামারি অফ দ্য প্রিভিয়াস ফর্মুলা। একটু দেখেন, ধুর, এই যে দেখেন, ইনিশিয়াল যে ফর্মুলাটা আমার ছিল তার সামারি হচ্ছে এই ফর্মুলাটা। তাহলে আপনারা এটা এটা আমার মতে এটা মনে রাখার দরকারই নাই, আপনারা জাস্ট এটা মনে রাখেন। তাহলে দেখেন, আমাদের প্রথমে আমরা ওখানে যে ক্যালকুলেট করেছি সেই অনুযায়ী তাহলে আমরা এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার, ওই যে লাস্ট কলামে যেটা করেছি সেই কলামটার সামেশনটা ধরেন উপরে বসিয়ে দিলাম, আর নিচে গিয়ে আমরা সামেশন অফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার, তারপর সেটাকে রুট ওভার করলাম, সামেশন অফ ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার, সেটাকে রুট ওভার করলাম। তার মানে মোট কথা এখানে করে ক্যালকুলেট করে ফেলবেন, যেগুলো আপনারা আগে ওই মিডিয়ান মোড করার ক্ষেত্রে ক্যালকুলেট করেছেন। সো এটা আরো ইজিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সো এখন এই জন্য আপনাদেরকে একটা প্র্যাকটিস করতে হবে। বারবার আসছে যাচ্ছে কারা ক্লাসে, দে আর ডিস্টার্বিং মি। ওকে, সো এখন যেটা বলছিলাম সেটা হলো যে ফর্মুলাটা এখন এখানে দেখেন, এই জিনিস এইটুক করতে গেলে কিন্তু আমার খুব বেশি জিনিস লাগে না, জাস্ট এই যে এক্স মাইনাস এক্স বার লাগে, এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার লাগে, ওয়াই মাইনাস ওয়াই বার লাগে, ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার লাগে, আর এই দুইটার গুণফল লাগে। ওকে, তাহলে কিন্তু যখন আমি ওই যে অ্যাজিউমড মিন করতে যাব, অ্যাজিউমড মিন মানে কি? অ্যাজিউমড মিন কি? না দাঁড়ান, রিডি বলেন 137। মিস বুঝিনি। What is assumed mean? মিস মিডল একটা রেজাল্ট ধরে রাখি। এক্স্যাক্টলি, তার মানে আমার মিনটা ধরেন দশমিক হতে পারে, একটা ফ্র্যাকশন হতে পারে। সো ফ্র্যাকশনের জন্য আমার ক্যালকুলেট করাটা একটু কঠিন হয়ে যেতে পারে, তখন যদি আমি জাস্ট ওই ফ্র্যাকশন বাদ দিয়ে একটা পূর্ণ সংখ্যা
মিন হিসেবে ধরে নেই, দ্যাট ইজ দ্য অ্যাজিউমড মিন, রাইট? সো সেটা যখন আমরা করব তখন যেটা একটু সমস্যা হচ্ছে সেটা হলো আমাদের ফর্মুলাটা একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, বাট ম্যাথ কিছুটা ইজি হয়ে যাবে আর কি। দেখেন এই যে দিস ইজ দ্য ফর্মুলা, এন আসছে, তারপরে ডি এক্স আসছে, ডি ওয়াই আসছে, আবার সামেশন ডি এক্স, সামেশন ডি ওয়াই। সো ইয়া, ইট বিকামস লঙ্গার। এখন তাহলে আমি যদি একটা ম্যাথের ক্ষেত্রে সেই জিনিসটা আপনাদেরকে ক্যালকুলেট করে দেখাই, দেখেন আমাদেরকে, আমি আগেরটা একটা দেখিয়েছি রিলেশনশিপ বিটুইন সেলস অ্যান্ড এক্সপেন্সেস, এখন আমরা আরেকটা রিলেশনশিপ দেখছি বিটুইন এজ অ্যান্ড সিক ডেজ। তার মানে কার বয়স কত সেই হিসাবে সে কতদিন অসুস্থ থাকে। ওকে, সো চলেন তাহলে আমরা ওটা যদি ক্যালকুলেট করতে যাই, ধরেন এই যে সামেশন অফ এক্স করলাম, তাহলে আমার প্রথমে কি লাগতো, এক্স বার লাগতো। তাহলে এক্স বার করতে গেলে এটা কিন্তু দেখেন কত আসবে, এটা কিন্তু 43ই আসবে, তাই না? বলেন তো সবাই, এক্ষেত্রে এজিউমড মিনের দরকার আছে কি নেই বলেন? কানিজ, আইডি 1, ম্যাম আমার একটা কোয়েশ্চেন ছিল। জাস্ট এ সেকেন্ড, কানিজ, আর ইউ দেয়ার? জি মিস। বলেন এখানে অ্যাজিউমড মিনের দরকার আছে কি নেই এই এক্স এর এখানে? হ্যাঁ তো মিস আমার মনে হয় নাই। এক্স্যাক্টলি, এখানে অ্যাজিউমড মিনের প্রয়োজন নেই, কারণ আমি যদি এক্স বার করি না এখান থেকে, তাহলে তো এমনিতেই 43 আসছে, তাহলে আমার কি দরকার আবার অ্যাজিউমড মিনে যাওয়ার, রাইট? আমার তো এমনিতেই একটা পূর্ণ সংখ্যা আসছে। ওকে, কিন্তু ওয়াই এর ক্ষেত্রে যখন আমরা আসছি, দেখেন the the y bar will be 14.5. এখন আপনার কাছে যদি মনে হয় যে ম্যাম 14.5 দিয়ে আমার পুরো জিনিসটা ক্যালকুলেট করতে কোনো অসুবিধা নেই, তাহলে তখন আমি বলবো এই ফর্মুলাটা ইউজ করেন, ঠিক আছে? এখন আমি শিওর যে 14.5 পর্যন্ত যদি হয় তাহলে সবার কাছে মনে হবে যে ম্যাম 14.5 কে মিন ধরে ক্যালকুলেট করতে আমাদের কোনো অসুবিধা নেই, তাহলে সেক্ষেত্রে আমি বলবো সবাই এটা ইউজ করেন। কিন্তু ধরেন মিনটা এরকম হয়ে গেল যে লেটস সে 14.49 বা 14.67 এরকম হয়ে গেল, তখন কিন্তু প্রতিটা ক্যালকুলেশন একটু কাম্বারসাম হয়ে যাবে, তখন গিয়ে আপনারা এই ফর্মুলাটা ইউজ করতে পারেন ইফ ইউ ফিল লাইক। তো সেক্ষেত্রে এই যে কোনটা কি বোঝায় আমি একটু দেখাই দিই এই চার্টটায়, ওয়াইটাই দেখাই যেহেতু এখানে একটা অ্যাজিউমড মিনের ইস্যু আসতে পারে। ওয়াই এর তাহলে আমার ওয়াই বার আসতো হচ্ছে 14.5, সো আমরা কি করলাম 14.5 চিন্তা না করে আমরা একটা অ্যাজিউমড মিন ধরে নিলাম 14। তাহলে এখন 14 কে যদি আমরা মিন ধরে নিই, 14 কে যদি আমরা মিন ধরে নিই সেই হিসেবে আমরা বাকি ক্যালকুলেশন গুলো তো করতেই পারি, তাই না? তাহলে এখন ধরেন তাহলে সেক্ষেত্রে কি করব, 11 মাইনাস 14, 12 মাইনাস 14, 10 মাইনাস 14 বসালাম, ঠিক আছে? তারপরে ওটাকে সামেশন করলাম। ওকে, এরপরে কি করছি সেটা হলো এই যে এই কলামটা এটার স্কোয়ার করে বসালাম, তার মানে ওয়াই মাইনাস অ্যাজিউমড মিন হোল স্কোয়ার, y মাইনাস a হোল স্কোয়ার, ঠিক আছে? এই কলামটায় জাস্ট হোল স্কোয়ার করে সেটার সামেশনটা করি। ওকে, তারপরে জাস্ট লাস্ট কলামে এসে কি করছি সেটা হলো এই যে y মাইনাস a ইন্টু, মানে y মাইনাস সরি x মাইনাস a ইন্টু y মাইনাস a, এটাকে গুণ করে এখানে বসাচ্ছি। তাহলে একটা জিনিস দেখেন, এই যে কলামটা, এই যে টেবলটা, এই টেবলটার সাথে কিন্তু আগের টেবলটার কোনো পার্থক্য নাই। ম্যাম Just আমার একটা আগে, কোয়েশ্চেন আছে। সরি আমার একটা কোয়েশ্চেন আছে।
আচ্ছা, একটু আমি এই কথাটা শেষ করি তারপরে, সরি, আমি এর আগেও একজন প্রশ্ন করতে চেয়েছিলাম, ভুলে গিয়েছি। আচ্ছা, যেটা বলছি সেটা হচ্ছে আগের টেবিলটার সাথে এই টেবিলটা কিন্তু খুব একটা পার্থক্য নেই। আগেরটাই জাস্ট এখানে হচ্ছে এক্স বার বসেছিল, এখানে ওয়াই বার বসেছিল, এখন জাস্ট আমরা অ্যাজিউমড মিন বসিয়েছি। দ্যাটস দ্য অনলি ডিফারেন্স। আর আরেকটা ডিফারেন্স আসবে হচ্ছে জাস্ট এই ফর্মুলাতে। আপনারা এখন যেই ফর্মুলাটা মনে রাখতে পারেন সেই ফর্মুলা দিয়ে কাজ করেন, কোনো সমস্যা নেই। ওকে, দ্য কোয়েশ্চেন্স প্লিজ। ম্যাম এক্স এর কলামে 43টা কোথা থেকে আসলো একটু বুঝাবেন? এই 43টা হচ্ছে বেসিক্যালি এক্স বার। এক্স বার আমরা কিভাবে ক্যালকুলেট করি? দ্যাট ইজ সামেশন অফ এক্স ডিভাইডেড By বাই n। এন, রাইট? সো জি আমার ম্যাম। সামেশন অফ এক্স যদি 430 হয় আর আমার নাম্বারস তো আছে হচ্ছে 10, সো দ্যাট ইজ ওয়াই ইটস 43। ওয়াই এরটা কি বুঝতে পেরেছেন? ম্যাম ওয়ারটা একটু বুঝিয়ে দিবেন। ওয়াই এরটা হলো, আপনি যদি ওয়াই বার ক্যালকুলেট করেন কত আসবে? ম্যাম 14.5। এক্স্যাক্টলি 14.5 আসবে। এখন আপনি 14.5 ধরেও এই ডিস্টেন্স গুলো ক্যালকুলেট করতে পারেন। তার মানে আপনি এরকম করতে পারেন যে 11 মাইনাস 14.5, 12 মাইনাস 14.5, এগুলো করতে পারেন, রাইট? আর জি। আপনি যদি আবার ফ্র্যাকশন করতে না চান, আপনার যদি মনে হয় ফ্র্যাকশন দিয়ে প্রতিটা জিনিস করাটা একটু ঝামেলার, তখন গিয়ে আপনি অ্যাজিউমড মিন ধরে নেবেন, মানে আপনার নিজের মতো একটা মিন ধরে নেবেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে ইটস লজিক্যাল টু বি অ্যারাউন্ড দ্য অ্যাকচুয়াল মিন। তার মানে আপনার ধরেন 14.5, তখন আপনি অ্যাজিউমড মিনটাকে 14 ধরেন বা 15 ধরেন। বুঝা গেছে? জি যেটাই ম্যাম। ধরেন রেজাল্ট কিন্তু সেম আসবে। আচ্ছা, ম্যাম জি, ম্যাম আমরা যে আগে একটা ফর্মুলা দেখিয়েছিলেন সেখানে তো আমরা একবার ওয়াই বার এভাবে বের করেই করেছিলাম, কিন্তু এখানেও রাইট। তো সেম। তাহলে আমরা এই ফর্মুলা কেন ইউজ করতেছি? এটা তো দেখতেও কেমন লাগতেছে, আগেরটাই তো ইজি ছিল মনে হয়। আচ্ছা, এখন এটা কেন ইউজ করছি, এটা ইউজ করার একটাই রিজন, সেটা হলো যে দশমিক আসলে যদি আপনাদের ঝামেলা লাগে, দ্যাটস দ্য অনলি রিজন। এখন আপনাদের যদি মনে হয় যে না ম্যাম আমরা দশমিক দিয়ে আগে থেকেই করে অভ্যস্ত, আমাদের কোনো প্যারা নাই, তাহলে আপনারা ওটাই করেন। আসলেই আমার কাছে এটা বোঝাতেও ভালো লাগছে না। আপনাদেরও ওকে যদি ম্যাম। মনে হয় যে না ম্যাম আমরা এটা করবো না, তাহলে আমি আর বোঝাবো না, আমি আঁকাবো। আচ্ছা ম্যাম ওই d² y আর d²x তারপর dx dy এই কলামগুলো না একটু বুঝিয়ে দিন। ওকে, তাহলে আপনাদের যদি প্যারা লাগে দেখাচ্ছি না, আমি আগাচ্ছি। এরপরে কারো যদি ইচ্ছে হয় নিজে থেকে দেখে নিন, আর না বুঝলে পরে ইউ ক্যান আস্ক মি আ কোয়েশ্চেন। ওকে, সো মেইন কথা হচ্ছে আমরা তাহলে মেইন আগের ফর্মুলাটা মাথায় রাখবো। ওই ফর্মুলা দিয়ে আমরা যখনই আর ক্যালকুলেট করব, উই উইল গেট কোএফিসিয়েন্ট, কার্ল পিয়ারসনস কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। ওকে, দ্যাটস ইট। এরপর যদি আমি আগাই, বিষয়টা হলো আপনাদের এই যে এখানে কোরিলেশন অফ বাইভেরিয়েট গ্রুপড ডেটা আছে, এগুলো আপনাদের সিলেবাসে নেই, সো আমি এগুলো আর দেখাচ্ছি না। তারপরে আমরা ডিরেক্টলি চলে যাব প্রপার্টিস গুলো করার দরকার নাই, আমার মনে হয় না যেগুলা শুধু শুধু ফর্মুলা প্রুফ করার জিনিসগুলো আপনাদের দেখার দরকার আছে। এই জায়গাটা আপনাদেরকে এখন একটু পড়তে হবে, and you have to tell me what additional thing you learned from last class. মানে আগের ক্লাসে যা বলেছিলাম তার থেকে এক্সট্রা কি শিখেছেন, সেটা এই প্যারাটা এখন আপনাদেরকে পড়তে হবে এবং আমাকে বলতে হবে। ম্যাম সেকেন্ড প্যারার ফার্স্ট লাইনটা বুঝি নাই। আনফরচুনেটলি দ্য ইন্টারপ্রিটেশন অফ কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন ডিপেন্ডস অন ভেরি মাচ অন এক্সপিরিয়েন্স, মানে এক্সপিরিয়েন্স বলতে এখানে কি ইন্টারপ্রেট করতেছে আচ্ছা, আসলে? তাহলে আমি আপনার প্রশ্নটা নোট করলাম, আই উইল অ্যান্সার দ্যাট লেটার, সবার পড়া শেষ হওয়ার পর। সবকিছু সব প্রশ্ন একসাথে এন্টারটেইন করবো।
আমি কিন্তু নিজের মতো পিক করে জিজ্ঞেস করব, সো প্লিজ এভরিওয়ান ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট এভার দেয়ার ইজ। আপনাদের কি শেষ হয়েছে পড়া? Yes, ma'am. ওকে, আর 2 মিনিট দিচ্ছি, যারা শেষ করেননি শেষ করেন। আর যারা পড়ছেন না তারা কিন্তু আলটিমেটলি অ্যাটেন্ডেন্স পাবেন না, ঠিক আছে? সো অনলাইন ক্লাস ইজ ভেরি প্রবলেমেটিক দিস ওয়ে যে আই ডোন্ট হ্যাভ এনি অপশন টু সি যে আপনারা আসলে ক্লাসটা করছেন কি করছেন না। আমি চাইলেই হয়তো এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম। শেষ হয়েছে সবার? শাহরিন ইবনাথ 61। Yes, ma'am. ওকে, ইউ টেল মি, যেহেতু আপনি লাস্ট ক্লাসে ছিলেন না, আপনি বলেন যে এই পুরো প্যারাগ্রাফটা থেকে আপনি কি শিখেছেন, জাস্ট শেয়ার। তো ম্যাম আমরা একটু আগে আর বের করার ফর্মুলাটা দেখেছি। ফর্মুলার রেঞ্জ -1 থেকে +1 থাকবে, রাইট, ওইটার বাইরে যাবে না। এন্ড যদি +1 আসে দ্যাট মিনস দ্যাট একটা পজিটিভ কোরিলেশন আছে। -1 থাকলে মানে কোনো কোরিলেশন নেই। -1 আমাদের থাকলে কোনো দুইটা কোরিলেশন নেই। আচ্ছা, সরি তারপর? সরি ম্যাম, সরি, জিরো থাকলে নেই। আচ্ছা, কোনো কোরিলেশন নেই যদি 0 থাকে, আর তারপর? যদি আমাদের -1 আসে তার মানে একটা নেগেটিভ কোরিলেশন আছে। আচ্ছা, এখন আরেকটা যেটা এই প্যারাগ্রাফ থেকে পড়লাম যে আমাদের যদি r = 0.8 আসে আর আরেকটা যদি r = 0.4 আসে, that does not mean যে 0.8 is twice as close as 0.4, মানে এটা আমরা ইন্টারপ্রেট করতে পারবো না আর কি। আচ্ছা, আচ্ছা, ওকে। এই যে শাহরিন যে কথাটা বললো যে লাস্ট লাইনটা, এই জিনিসটা আপনাদের এডিশনালি শেখার কথা ইন দিস প্যারাগ্রাফ। সো এইটা আসলে কি বুঝলেন? কে কি বুঝলেন একটু বলেন তো, এটা আসলে কি বোঝায় জিনিসটা? ফারহান 131 বলেন, কি বুঝলেন বলেন। মিস এইটা আসলে প্রপোর্শনাল না, যে যত আর এর ভ্যালুটা +1 অর -1 এর দিকে ক্লোজ হবে তত রিলেশনটা বাড়বে, এইটা আসলে বুঝায় না। যে 0.8 হচ্ছে আর আরেকটা 0.4, তার মানে এটা না যে 0.4 এর চেয়ে ওইটা ডাবল হবে 0.8-এ। তাহলে এটা কি ডাবল হবে, ডাবলের কম হবে নাকি বেশি হবে? মিস কম হবে, 0.8 আর 0.4 হচ্ছে গিয়ে ক্লোজার। নো, ইউ আর রং। এখানে জিনিসটা উল্টা বলেছে, সেটা হলো
ইট ইজ ইনফ্যাক্ট ভেরি মাচ ক্লোজার। এখানে যে কথাটা বলেছে এটার মানে বুঝিয়েছে যে 0.8 ডাবলের থেকেও ক্লোজার। তার মানে আপনি যদি একটা 0.4 পান তখন আপনি বলতে পারেন যে এখানে বেশ লো কোরিলেশন আছে, কিন্তু এক্স্যাক্টলি ডাবল দ্যাট ইজ 0.8 পেলে আপনি বলতে পারবেন এটা অনেক ভালো কোরিলেশন আছে। বোঝা যাচ্ছে কথা? তার মানে 0.8 মানে আসলে 0.4 এর টোয়াইস এর চেয়েও বেশি, এই কথাটা বুঝিয়েছে। বোঝাতে পেরেছি আমি? জি মিস, বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে। সো আরেকজন আমাকে এখানে যে প্রশ্নটা করছিলেন, দ্যাট ইজ দ্য ইন্টারপ্রিটেশন অফ দ্য কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন ডিপেন্ডস ভেরি মাচ অন এক্সপেরিয়েন্স। এই জিনিসটা আর কেউ কি বুঝতে পেরেছেন? এই কথাটা, উনার প্রশ্নের উত্তর কি কেউ দিতে পারবেন? যদি পারেন আমি আপনাকে বোনাস দেব। মিস এখানে মেইনলি বলছে হলো যে এই যে আমরা কেউ যদি কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করতে চায় তার আসলে যেমন সবগুলা ফর্মুলার ফর্মুলার সঙ্গে নলেজ থাকে তেমনি তার ভালো একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। কেন কেন বলেন? আমি তো না, জিনিসটা কারণ নাম্বারে মিস, নিয়ে এসেছি, হ্যাঁ হ্যাঁ তাই না? মিস, দেখেন বিষয়টা হলো যে আমরাও তো আর ক্যালকুলেট করছি, তাহলে এখানে কি দরকার এক্সপেরিয়েন্স? মিস এখানে আসলে এররটা কমায় আনার জন্য এক্সপিরিয়েন্স দরকার, কারণ সে যত বেশি করতে থাকবে সে তখন বুঝতে থাকবে কোন সিচুয়েশনে আমার কোন ফর্মুলা ইউজ করা উচিত বা কোন দিকে যাওয়া উচিত। এই ক্ষেত্রে আসলে এক্সপিরিয়েন্সটা ম্যাটার করে। না মিস আপনি, লাস্ট ক্লাস ম্যাম হ্যাঁ এখানে বলেন কে বলতে, লাস্ট ক্লাস বলে কে যেন বলতে মিস চাচ্ছিলেন, বলেন। লাস্ট ক্লাসে যে পড়িয়েছিলেন ওইখানে ছিল যে এটা মোস্টলি ক্যালকুলেশনের চেয়ে ওই ডেটাগুলো দেখেই হচ্ছে গিয়ে আমরা একটা ডিসিশন নিতে পারি। তো এক্স্যাক্টলি, যার ক্ষেত্রে বেশি এক্সপিরিয়েন্স থাকবে সে হচ্ছে গিয়ে আরো বেশি অ্যাকুরেটলি বলতে পারবে, ডিসিশন নিতে পারবে। এক্স্যাক্টলি। সো ফারহান, আই এম গোইং টু গিভ ইউ দ্যাট বোনাস। বিষয়টা যেটা সেটা হলো, just a second, আজকে 24 তারিখ, তাই না? ওকে। সো যেটা বলছিলাম সেটা হলো যে আমি কিন্তু এই বিষয়টা বারবার করে মেনশন করছি। আপনি জাস্ট একটা নাম্বার দেখে লাগছে এই যে মাত্রই বলছিলাম যে 0.4 দেখলেন, আপনি বলে ফেললেন যে এদের মধ্যে কোরিলেশন কম, আবার 0.8 দেখলেন বলে ফেললেন যে এদের কোরিলেশন এক্সাক্ট ডাবল। এটা আপনি করতে পারবেন না, বিকজ এই কোরিলেশনের ইস্যুটা না অনেকটা মানে সিচুয়েশন ওয়াইজ ভ্যারি করে। তার মানে আপনার এই যে দুইটা ভ্যারিয়েবলের মধ্যে আপনি 0.8 পেলেন, তার মানে খুবই ক্লোজ কোরিলেশন, এদের মধ্যে কোরিলেশন খুব ভালো এবং কজেশন পর্যন্ত আমি ডেভেলপ করে ফেলছি। এটা আমি করতে পারবো না, কারণ আপনাদের লাস্ট ক্লাসে আমি দেখিয়েছিলাম কিন্তু এই কোরিলেশন করার জন্য 3টে স্টেপ আছে। একটা হলো আপনি কোরিলেশন মেজার করবেন, তারপরে আপনি ওই কোরিলেশনটা সিগনিফিক্যান্ট কিনা সেটা দেখবেন, তারপরে গিয়ে আপনি অ্যাজ এন এক্সপার্ট বলবেন যে এটার মধ্যে কজেশন থাকা উচিত কি উচিত না। তার মানে জাস্ট কোরিলেশন থাকলেই যে এই দুইটা ভ্যারিয়েবল আমরা খুবই কোরিলেট করে এদের নিয়ে একটা কনক্লুশন এনে ফেলতে পারবো, নট লাইক দ্যাট। বোঝা গেছে? যে এই প্রশ্নটা করেছিলেন যে এই লাইনটার মানেটা কি, আপনি কি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন? তার মানে দ্যাট ডিপেন্ডস অন আমাদের যে 3 স্টেপস ওটা এক্সপিরিয়েন্স করতে পারবো, নট হ্যাঁ, অন দ্য বেসিস অফ যে হচ্ছে আমরা 0.8 হলেই যে ক্লোজ হবে and এইটার জন্য এটার সিগনিফিকেন্স কি এইটা আমরা নিতে পারবো না। রাইট। এরপরে কোরিলেশনের পরে আরো একটা মেজার আমি একটু ডিসকাস করবো এখন। তো ওই মেজারটা দেখলে আরো বুঝতে পারবেন যে জাস্ট কোরিলেশন মানেই যে পারফেক্ট তা না, তার উপর আবার আরো একটা মেজার করলে হয়তো আরো কয়েকটা মেজার দিয়ে যখন আমরা কোরিলেশনকে কমপ্লিমেন্ট করব তখন হয়তো উই ক্যান ইউজ কোরিলেশন ফর অ্যাজ এ গুড মেজার আর কি। ঠিক আছে? ওকে। সো যদি সবার প্রশ্ন ক্লিয়ার হয়ে থাকে, আই উইল মুভ অন। কোনো প্রশ্ন আছে আর? মানুষজনের ক্লাসে আসা যাওয়া বন্ধ হচ্ছে না। আচ্ছা, এনিওয়ে, সো এরপরে আসবে হচ্ছে আমাদের কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন। আচ্ছা, তার আগে আমি একটু আপনাদের এই পিয়ারসনিয়ান কোএফিশিয়েন্ট যেটা, সেটার লিমিটেশন গুলো একটু দেখাই। যে কোনো মেথড, যে কোনো মডেল করতে গেলে আমাদের কিন্তু কিছু লিমিটেশন মাথায় রাখতে হবে।
ওই লিমিটেশন গুলা কেন দেয় বলেন তো? তার মানে একটা মডেল কিন্তু সবগুলো ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় না। একটা মডেল একটা মানুষ ডেভেলপ করে দিয়েছে, এটা কিন্তু আমরা ইউনিভার্সাল ধরে নিতে পারবো না, এটার কিছু লিমিটেশন আছে, তার মানে কিছু কিছু ক্ষেত্রে এগুলো অ্যাপ্লিকেবল হবে না। সো যেমন আমাদের পিয়ারসনের ফর্মুলাটা কিন্তু শুধুমাত্র লিনিয়ার রিলেশনশিপের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। লিনিয়ার কোনটা মনে আছে আপনাদের? লিনিয়ার রিলেশনশিপ কোনটা? স্ট্রেট যেটা। স্ট্রেট লাইন, রাইট। সো স্ট্রেট লাইনের ক্ষেত্রেই শুধুমাত্র এটা অ্যাপ্লিকেবল হবে। তার মানে লাইনটা যদি একটু বেঁকেও যায়, উই ক্যানট ইউজ পিয়ারসনিয়ান কোএফিসিয়েন্ট অ্যাজ এ গুড মেজার। ঠিক আছে, ওকে। তারপর আসে হচ্ছে আচ্ছা, এটা তো আমরা অলরেডি দেখেছি, গ্রেট কেয়ার মাস্ট বি এক্সারসাইজড। তারপর নাম্বার 3 হচ্ছে দ্য ভ্যালিউ অফ দ্য কোএফিসিয়েন্ট ইজ আনডিউলি affected by the extreme values. নাম্বার 3 কি সবাই বুঝতে পারছেন? প্রাপ্তি, নাম্বার 3 বুঝতে পেরেছেন? প্রাপ্তি, আর ইউ দেয়ার? Yes, ma'am. নাম্বার 3 কি বুঝেছেন বলেন? The value of the coefficient will be affected by the extreme values. মানে কি? What does this mean? Like it may change the value of the coefficient in an extent term. Like it will leave a great impact on the value, the extreme values. এক্স্যাক্টলি বলতে পারছেন না। বিষয়টা যেটা সেটা হলো যে ধরেন এই যে আমরা বলছি একটা স্ট্রেট লাইন, হ্যাঁ, স্ট্রেট লাইনের মধ্যে থেকে একটা ভ্যালিউ হঠাৎ করে একপাশে সরে গেল, বা একটা ভ্যালিউ অনেক ডিস্টেন্সে চলে গেল, স্ট্রেট লাইনে আছে কিন্তু অনেক ডিস্টেন্সে চলে গেল। এটার কারণে কিন্তু আমার যে আর ভ্যালিউটা, আমরা যে আর ভ্যালিউটা ক্যালকুলেট করব, সেটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে, রাইট? এক্সট্রিম ভ্যালিউর কারণে। কারণ দেখেন আমার ফর্মুলাটা কি ছিল, আর এর এক্স মাইনাস এক্স বার, ওয়াই মাইনাস ওয়াই বার, তাহলে এগুলোর মধ্যে একটা অ্যাভারেজ ডিস্টেন্স থাকার কথা, রাইট? কিন্তু ধরেন কোনো একটা এক্স অনেক এক্সট্রিম, কোনো একটা ওয়াই অনেক এক্সট্রিম, স্বাভাবিকভাবে ওটার ক্যালকুলেশনের একটা ইম্প্যাক্ট কি পড়বে না? অবশ্যই পড়বে। দ্যাটস হোয়াট ইজ মেনশনড হিয়ার। কেউ না বুঝলে প্রশ্ন করবেন। আগাবো? কোনো প্রশ্ন আছে কারণ? Ma'am, is it the same as outlier? Yes, it is. Exactly. Extreme values মানে outlier. Outlier মানে extreme value. আর রাইট, আউটলায়ারের এক্সাম্পল এর আগে কখন এনেছিলাম বলেন তো? মিন মিডিয়ান এগুলো ক্যালকুলেট করে। রাইট, আমরা তখন দেখেছি না যে আমাদের মিন মিডিয়ান মোড গুলো ডিস্টর্টেড হয়ে যায় জাস্ট বিকজ অফ এন আউটলায়ার। এখানেও একই জিনিসই হচ্ছে। ওকে, আর কোনো প্রশ্ন এর আগ পর্যন্ত? ইফ নট, তাহলে আমি কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশনটা একটু বলে নিচ্ছি। এটাও কঠিন কিছু না, জাস্ট আর স্কোয়ার। আগেরটা আমরা আর করেছি, এখন এটা আর স্কোয়ার। তাহলে এটাকে আমরা বলছি কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। এখন অবশ্যই আপনাদের প্রশ্ন আসবে যে ম্যাম আর আছে আবার আর স্কোয়ার কেন করছি? ওকে, আর স্কোয়ার রিলেটস টু ভ্যারিয়েন্স। ওকে, আর স্কোয়ার রিলেটস টু ভ্যারিয়েন্স। তো আমি তাহলে আর স্কোয়ারের জন্য ডেফিনেশনটা এভাবে বলতে পারি, আর স্কোয়ার মিনস or R square shows the variance in y explained by variance in x. আরেকবার বলছি, R square shows how much variance of y can be explained by variance in x. তার মানে কি, এই যে x এর মধ্যে যে ভ্যারিয়েশন গুলো হচ্ছে সেগুলো দিয়ে আমি y এর মধ্যে ভ্যারিয়েশন গুলো কিভাবে প্রেডিক্ট করতে পারবো, কতটা প্রেডিক্ট করতে পারবো।
That's what my coefficient of determination means. ওকে, এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, আরেকটা বিষয় যেটা সেটা হলো আর আর স্কোয়ারের ভ্যালু কত থেকে কত হতে পারে একটু বলেন তো সবাই। আর স্কোয়ারের ভ্যালু কত থেকে কত হতে পারে? 0 to +1. হ্যাঁ বলেন, সরি আমি আই ডিডন্ট 0 to +1. 0 to +1। এটা যে -1 হবে না এটা সবাই বুঝি তো, এটা ইট মেক সেন্স রাইট? আমরা ওটাকে স্কোয়ার করে ফেলছি, স্কোয়ার করলে সেখানে আর মাইনাস কেন থাকবে? সো দ্য ভ্যালু ইজ গোয়িং টু বি 0 to 1। ওকে, তো 1 মানে হচ্ছে এক্স এর যেভাবে ভ্যারি করে ওয়াই তো এক্স্যাক্টলি ওভাবেই ভ্যারি করে, রাইট? এক্সাক্ট 1 মানে হচ্ছে এটা, আর 0 মানে হচ্ছে এক্স যেভাবে ভ্যারি করে ওয়াই যেভাবে ভ্যারি করে তার মধ্যে কোনো সম্পর্ক নাই, এক একটা এক এক রকম ভাবে ভ্যারি করে। ওকে, এখন এই দুইটা ভ্যালুর মাঝখানের যে ভ্যারিয়েশন গুলা সেটার মধ্যে একটু দেখেন, এই যে আর, এই যে আর স্কোয়ার, দেখেন আমরা আর পেলাম 0.9, আর স্কোয়ার কিন্তু স্বাভাবিকভাবে ইট উইল বিকাম 0.81। আচ্ছা, এটা কিন্তু খুব একটা ডিফারেন্স নাই, এইখানে চলে আসেন দেখেন, when the r is 0.7 r square is 0.49, তাহলে আপনি আর দেখে আসলে সিদ্ধান্ত নিবেন নাকি আর স্কোয়ার দেখে সিদ্ধান্ত নিবেন? কি মনে হয় আপনারা একটু বলেন তো, নিজেদের কি মনে হয় একটু বলেন, আর দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত নাকি আর স্কোয়ার দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত? সবাই চুপচাপ কেন? 145 মিম ইয়েস ম্যাম। বলেন কি অবস্থা, কিছু বুঝতে পারছেন? ম্যাম আমি বুঝতে পারছি না কোনটা বুঝতে পারছেন না? কোথায় বুঝতে পারেননি বলেন? ম্যাম আপনি যে বললেন কোনটা দেখে ডিসিশন নিতে হবে ওটা আমি বুঝতে ও পারছি না। আচ্ছা, এটা বুঝতে পারেননি, এর আগের সব যা বুঝিয়েছি বুঝতে পেরেছেন? ইয়েস ম্যাম, এর আগেগুলা বুঝতে পেরেছি। ওকে, আব্দুল্লাহ আল সিদ্দিক 113। ইয়েস ম্যাম। বলেন কি ম্যাম বুঝলেন? এই জায়গাটা একটু কনফিউশন হচ্ছে যে কোন ভ্যালুটা ডিসাইড ধরা করবো আর উচিত। কি। ওকে, হ্যাঁ। ইজ দেয়ার এনিওয়ান হিয়ার যার কোনো অপিনিয়ন আছে? ইউ মাইট বি রং বাট ইউ ক্যান ডিসকাস ইউর পয়েন্ট অফ ভিউ। আমাদের আর দেখে ডিসিশন নেওয়া উচিত না, নাহলে তো আমরা -1 এর কতটুকু ক্লোজ হয় এটা তো ডিসাইড করতে পারছি না আর স্কোয়ার আচ্ছা, থেকে। তাহলে আপনার কথা হচ্ছে যে আমাকে আর যেটা দিচ্ছে সেটা হচ্ছে একটা ডিরেকশনও দিচ্ছে, ওয়েদার দিস ইজ এ পজিটিভ রিলেশনশিপ নাকি নেগেটিভ রিলেশনশিপ, আর স্কোয়ার Yes, সেটা দিচ্ছে না, রাইট? yes. ওকে, সেদিক থেকে আপনার কথা হচ্ছে আর ইউজ করা উচিত। এনিওয়ান এলস আর কোনো আলাদা মতামত আছে? নাই নাকি? আচ্ছা, সো ইফ নট, ব্যাপারটা হচ্ছে অনেস্টলি এই জায়গায় আর 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 স্কোয়ারের কাজের কিছুটা ডিফারেন্স আছে। সেটা হলো আপনি প্রথমে আর দেখলেন, তার মানে এমন না যে আপনি আর স্কোয়ার দেখবেন না। আর স্কোয়ার বেসিক্যালি আমরা কিন্তু রিয়েল লাইফে আর স্কোয়ারটা বেশি ইউজ করি টু আন্ডারস্ট্যান্ড যে আমরা দুইটা ভ্যারিয়েবলের মধ্যে রিলেশনশিপ নিয়ে ফার্দার আগাবো কিনা। আচ্ছা, ধরেন আমি এই মুহূর্তে দুইটা ভ্যারিয়েবলের মধ্যে রিলেশনশিপ বের করার চেষ্টা করছি। একটা হচ্ছে ধরেন বাংলাদেশে এসির ইউজ, ওকে, বাংলাদেশে এসির ইউজ কিভাবে বাড়ছে কমছে, আর আরেকটা হচ্ছে কি হতে পারে, কার্বন এমিশন। ঠিক আছে, কার্বন এমিশন কেমন বাড়ছে কমছে। ওকে, এই দুইটার মধ্যে ধরেন আমি রিলেশনশিপ দেখার চেষ্টা করছি। ওকে, এখন আমি কি করব, স্বাভাবিক বাংলাদেশে এসি ইউজ করার পরিমাণ কেমন বেড়েছে সেই ডেটাগুলো নিলাম, তারপরে কি করব, কার্বন এমিশনের মাত্রা বেড়েছে নাকি কমেছে সেই ডেটাগুলো নিলাম। এখন
আমি এই দুইটার মধ্যে রিলেশনশিপ ডেভেলপ করার জন্য আমি সবার আগে কি করব, আর বের করব, যে দেখবো যে এদের মধ্যে আসলে কোরিলেশন আছে কিনা। তারপরে গিয়ে আমি আর স্কোয়ার দেখব। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে কোরিলেশন দেখলাম, যেখানে আমি +1 বা -1 বা প্লাস বা মাইনাস যেটা ভ্যালু আসে সেটা বের করলাম। এরপরে গিয়ে আমি আর স্কোয়ার ডিসাইড করব। কেন করব জানেন? যাতে এরপর আমি রিগ্রেশন করতে পারি। আপনারা রিগ্রেশন শব্দটার সাথে কি পরিচিত? রিগ্রেশন শব্দটা কি শুনেছেন কখনো? শুনেন নাই? আচ্ছা জি ম্যাম শুনেছি। আচ্ছা, তো রিগ্রেশন দিয়ে কি করি আমরা বলেন তো? একটা ওই যে y = mx + c, এটা তো আমরা, ও আচ্ছা হ্যাঁ, আপনারা তো ম্যাথ কোর্স করে এসেছেন, অবশ্যই শুনেছেন। তো এই যে আপনি যে mx, তার মানে x দিয়ে যে y কে এক্সপ্লেইন করবেন, সেটার জন্য আপনার আগে বুঝতে হবে যে x এর কতটুকু ভ্যারিয়েবিলিটি দিয়ে আপনি y এর ভ্যারিয়েবিলিটি এক্সপ্লেইন করতে পারেন, রাইট? আপনি x আর y এর মধ্যে রিলেশনশিপ কেমনে আনবেন যদি আপনি এটাই ডিসাইড করতে না পারেন যে x আসলে y কে কতটুকু এক্সপ্লেইন করে, রাইট? বোঝাতে পারছি কথাটা? আমার প্রথমে এটা বের করতে হবে যে আমার x এর ভ্যারিয়েবিলিটি, তার মানে x এর মধ্যে যে এদিক ওদিক সরে বা এদিক ওদিক নড়ে চড়ে, সেটা y এর মধ্যে যে ভ্যারিয়েশনটা, সেটাকে কতটা এক্সপ্লেইন করতে পারে। এটা যদি করতে না পারেন তাহলে আপনি x দিয়ে y কে তো প্রেডিক্ট করতে পারবেন না, তাই না? ধরেন x যদি উপর দিকে যায়, y যদি নিচের দিকে যায়, এই যে উপর দিকে যাওয়া আর নিচের দিকে যাওয়া, এই দুইটার ভ্যারিয়েবিলিটিটা আপনাকে মেজার করে জানতে হবে যে আসলে এই যে ভ্যারিয়েশনটা হচ্ছে এই দুইটার মধ্যে একটা প্যাটার্ন আছে কিনা। যদি প্যাটার্ন থাকে তারপরে গিয়ে আপনি x দিয়ে y কে প্রেডিক্ট করার চেষ্টা করবেন। সো এই যে প্যাটার্নটা খুঁজে বের করার চেষ্টা করলেন, এটাই হলো আমার আর স্কোয়ার। সো আপনাকে অবশ্যই জানতে হবে whether the variability in x explains the variability in y, which is denoted by r square. তাই না? পেঁচায় যাচ্ছে। দেখি তাহলে এগুলোর এক্সাম্পল পরে দেখবো, তার আগে একটু অ্যাটেন্ডেন্স নিয়ে নিব। আর যেটা সেটা হলো আরেকটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার আছে, সেটা হলো আমি আগামী নেক্সট থার্সডেতে প্রবাবলি আমি ক্লাস নিব না। নেক্সট থার্সডে মিনস এই যে থার্সডেটাতে, সরি আপনাদের সাথে তো আমার থার্সডে ক্লাস নাই, আমি কি বলছি? ম্যাম মানডে আর ওয়েডনেসডে। মানডে আর ওয়েডনেসডে, রাইট? সো ঠিক আছে, তাহলে সানডে আর ওয়েডনেসডে ম্যাডাম, মানডে না। আপনাদের সাথে তাহলে সেক্ষেত্রে অ্যানাউন্সমেন্টটা তাহলে আপনাদের না, অন্য সেকশনে, অন্য ব্যাচে। এনিওয়ে, সো অ্যাটেন্ডেন্স একটু নিয়ে নিই আগে। 20 ব্যাচ 43, 77, 93, 137 আছেন, Present, Miss. 153, Miss 137 present. yeah, ID1, Yes, miss. 5, Present, miss. 7, প্রেজেন্ট মিস। 11, Yes, ma'am. 19, Yes, miss. 21, Present, ma'am. 23, Present, ma'am. 25, প্রেজেন্ট ম্যাম। 27. Present, ma'am. প্রক্সি দেওয়ার চেষ্টা করবেন না, আপনাদের ভয়েস আমার মুখস্থ হয়ে গেছে, সো ডোন্ট টেক দ্য রিস্ক। কত পর্যন্ত বলেছি? 31 না 27, হ্যাঁ দেখেছি 31, 33, 35, Yes, ma'am. 41, Present, ma'am. 45, 51, Present, ma'am. 53, Present, madam. 53. 59, Present, ma'am. 61, Present, ma'am. 65, Present, ma'am. 67, Yes, ma'am.
Nine, Yes, ma'am. 75, Yes, ma'am. 77, Present, ma'am. 79, Yes, miss. 89, Present, miss. 91, Present, miss. 93, 95, 95 তো ছিল 95, didn't he ask me a question? ছিল 95 ছিল, Yes, miss. জি ম্যাম মিস ছিল। ও তো ওই আপনাকে কোশ্চেন করছে। 97, প্রেজেন্ট ম্যাম। 101, Yes, ma'am. 5, Yes, ma'am. 9, Present, ma'am. 11, Yes, ma'am. 13, Yes, ma'am. 15, Present, ma'am. 19, Present, ma'am. 21, Present, ma'am. 23, 25, Present, ma'am. Present, ma'am. দুইজন কেন? ম্যাম ও শুধু 25 আমি 125 সরি, আমি ভেবেছি আবার প্রেজেন্ট নিচ্ছি, মানে অ্যাটেন্ডেন্স নিচ্ছেন। Um, 27, 29, Present, ma'am. Tahmid, acha, Ma'am, Present, ma'am. 29 present, ma'am. 31, Present, ma'am. 33, Present, ma'am. 37, Present, ma'am. 41, Present, ma'am. 43, 35. Yes, ma'am. ওরে বাবা, আজকে অলমোস্ট ফুল অ্যাটেন্ডেন্স। 43 present, ma'am. অনলাইন ক্লাস এত মজা, তাই না? জি ম্যাম। ম্যাম 127 present. 127 of present. Excuse me, madam. ইয়েস, ইউ ক্যান হিয়ার ইউ। Madam, আমি হচ্ছে 119 আব্দুল ইবনে বিল্লাল। রাইট, লাস্ট ক্লাসে Madam, ইস্যু। আপনি কি লাস্ট madam ওই যে ক্লাসে আমার যে কথা গত বলতে ক্লাসে চাচ্ছেন? জি ম্যাডাম। আচ্ছা, সেটা নিয়ে আমি পরে কথা বলছি। বিফোর দ্যাট, আজকে ক্লাসে কারো কোনো অ্যাটেন্ডেন্স ইস্যু? এনিওয়ান মিসড? Ma'am, 127 সে present. দিয়েছি তো। ম্যাম 153 চ্যাটে বলেছে যে সে প্রেজেন্ট। 20 ব্যাচে। 20 ব্যাচে 153, 20 22 ম্যাম 22 ব্যাচ আসিফ ভাই। কিভাবে? হাসিব তো আমার ক্লাসে ছিল না। হাউ ডিড হি জয়েন? ম্যাম টেক্সটে লিখে দিয়েছে চ্যাটে, এখানে জুমের But চ্যাটে। somehow Hasib wanted to join after half an hour and I did not let him join. তাহলে ও কিভাবে জয়েন করলো? Hasib, talk to me about this in the next class. Anyway, so যদি আর কারো কোনো ইস্যু না থাকে, ক্লাস আমি এখানে শেষ করছি। I have to go. আর ইস্যু থাকলে you can stay. I will address your issue after this.